গল্প পিয়নের আসরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্পের আসর। আজ শোনাবো শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ে সিরিজ থেকে নেওয়া গল্প হরিপুরের হরেক কাণ্ড। আজ রইল চতুর্থ পর্ব। শুরু করছি আজকের গল্প হরিপুরের হরেক কাণ্ড। ঝড় জলের রাত বলে তো আর ঘরে শুয়ে নাক ডাকলে জগার চলবে না। জগা তাই নিশুত রাতে শহীদ লালের দক্ষিণের ঘরের একখানা কমজোরি জানালার পুরো কাঠামোটাই খুলে ফেলল। ঝড় জলের রাত বলে দুটো সুবিধে: আজ রাত পাহারার লোকেরা কেউ বেরোয়নি, আর 2 নম্বর সুবিধে হলো একটু আধটু শব্দ হলেও কেউ শুনতে পাবে না। বৃষ্টিটা বেশ চেপেই পড়ছে, হাওয়াটাও বেশ তেজালোই। শহীদ লালের জামাই এসেছে শহর থেকে, বেশ ফাঁপালো জামাই, তামাক বেচে কাঁচা পয়সা, পাঞ্জাবিতে সোনার বোতামেতে কাল বিকেলেও টহল দিচ্ছিল। 4 আঙুলে আংটি, বুক পকেটে সর্বদা 2-5টা 100 টাকার নোট। জগা বাঁশবনের দিকটা একটু চেয়ে দেখলো, কাজ সেরে এই পথে সটকে পড়া যাবে। অন্ধকার ঘরে ঢোকা নানা কারণেই একটু ভয়ের, তাই জগা উঁকি মেরে দেখে নিল ভেতরটা। চোখ তার খুবই ভালো, অন্ধকারেও দেখতে পেল। মশারির ভেতরে লেপ মুড়ি দিয়ে মেয়ে জামাই ঘুমুচ্ছে। জামাইয়ের সুটকেসখানা একটা টেবিলের ওপর রাখা, পাঞ্জাবিটা আলনায় ঝুলছে। জিনিসগুলো যেন তাকে দেখতে পেয়ে আহ্লাদে ডাকাডাকি শুরু করে দিল। এসো এসো জগা ভায়া, তোমার জন্যে হাপিত্তেশ করে বসে আছি। জগা জানালায় উঠে ভেতরে লাফ দিয়ে নামলো। কাজটা বেশ জলের মতো সোজা বলেই মনে হচ্ছে। মেয়ে জামাই অঘোর ঘুমে, চারদিক শুনশান। তবে জগা বেশি লোভ করবে না, অতি লোভে তাঁতি নষ্ট। জামাইয়ের সুটকেসখানা, সোনার বোতাম সমেত পাঞ্জাবি আর কাঁসার বাসন টাসন যদি কিছু থাকে। কাজটা বড্ড সোজা দেখে জগার একটু তুচ্ছ তাচ্ছিল্যের ভাবও এলো। তাই সে তাড়াহুড়ো না করে একটু জিরিয়ে নিয়ে ধীরে ধীরে এগোতে লাগলো টেবিলের দিকে। ঠিক এই সময়ে কে যেন খুব চাপা স্বরে বলল, ওহো। জগা চমকালো এবং থমকালো। কে কথা কয়? জামাই নাকি? দাঁড়ানো লোককে সহজেই দেখা যায়। জগা তাই টক করে উবু হয়ে বসে পড়ল। আর বসতেই লোকটার একেবারে মুখোমুখি। টেবিলের নিচে ঘাপটি পেরে জাম্বুবানের মতো বসে আছে আর জুলজুল হয়ে তাকে দেখছে। জগা ভয় খেয়ে বলল, জামাই বাবাজি নাকি? তা একটু দেখা করতে এলুম আর কি। শত হলেও আপনি গাঁয়ের কুটুম, দেখা না করাটা ভারী অভদ্রতা হয়ে যাচ্ছিল। লোকটা চাপা গলায় বলল, কন জামাই, আমি তো রামপ্রসাদ আছে। জগা টক করে বুঝতে পারলো লোকটা জামাই নয়, তবে কি পুলিশ টুলিশ। একটু মাথা চুলকে সে বলল, তা সেপাইজি কেমন আছেন? শরীর গতিক সব ভালো? বাড়িতে বাল বাচ্চা সব ভালো তো? কোন সিপাহী হ্যাঁ বুরবাক? ওই ঘরে আমি আগে ঘুষিয়েছি, মালুল সব আমি লিব, তুয়া বিভাগ। জগা এবার জলের মতো পরিষ্কার বুঝতে পারলো এ লোকটা জামাইও নয়, সেপাইও নয়। এ লোকটা আর এক চোর, আগে ভাগে ঢুকে বসে আছে। বুঝতে পেরেই জগার রাগ হলো, বলল, তার মানে? তুমি যেমন রামপ্রসাদ, আমিও তেমনি জগা। তুম ভি মিলিটারি, হাম ভি মিলিটারি, ভাগে কা কাহে। ও মালুল সারাতে আমিও জানি। হ্যাঁ হ্যাঁ, ও বাত তো ঠিক আছে রে জগুয়া, लेकिन कुछ कानून भी तो আছে রে। एक घर में 2 चोर कभी घुसता है? আসমান में কি 2 ठो চাঁদ হয় রে পাগল? জন আগে ঘুষিয়েছে সেই সব লিবে। জগার মাথাটা একটু গরম হয়েছিল, এবার আরো 1 ডিগ্রি চড়লো। সে বলল, এহ, আমাকে আইন শেখাতে এলেন? আইন আমিও কিন্তু কম জানি না। আমি এ গাঁয়ের চোর, আমার হক অনেক বেশি। তুমি তো বাইরের চোর, গায়ে ঢুকে অন্যায় করেছো। তোকে কে বলল
আমি বাহারের লোক আছি। তুহার উমর কত রে বদমাস? আমি বহুত আগে এই গ্রামে কত কাম কাজ করিয়েছি সো জানিস? জগাই বাবু, নগেন বাবু, জমিদার বাবু সব আমাকে চিনে। তু তো 2 दिन का ছোকরা। আমি 2 দিনের ছোকরা? না তো কি আছিস? আভি তো তুহার হাত ভি তন্দুরুস্ত হয়নি। ওইভাবে জানালা ভেঙে কেউ ঢোকে? এইসব আওয়াজ কিয়া যে মালুম হুয়া চোর নেই ডাকুগিরা। এহ, আমাকে বিদ্যে শেখাচ্ছে। তা তুমি কি করে ঢুকলে? আমি তুহার মতো থোড়াই আছি। আমি যখন কোনো বাড়িতে ঘুসবো তো ऐसा চুপচাপ ঘুসে যাবে যে কুত্তা ভি ডাকবে না। জগা একটু দমে গেল। লোকটা হয়তো সত্যি তার চেয়ে পাকা লোক। নামটাও তার চেনা চেনা ঠেকছে। একটু দমে গিয়েও সে বলে ফেলল, মাফ করে দাও দাদা, ঢুকেই যখন গেছি তখন ভাইটিকে বঞ্চিত করবে কেন? আধা আধি বখরা হোক। রামপ্রসাদ বলল, আই বাপ, আধা হিস্সা? তুই তো খুনিয়া আছিস রে জাগুয়া। কেন, প্রস্তাবটা কি খারাপ? 2-5 रुपया নিয়ে ভেগে যা। এবার সত্যিই ভারী রেগে গেল জগা। বেশ হেঁকে বলল, কি বললে? 2-5 रुपया? হো। রামবিলাস বেশ ঠান্ডা গলাতেই বলল, তো কত নিবি? 20 रुपया হলে খুশ তো? তাই নিয়ে যা। ওখানে জামাই দাদার মানিব্যাগটা পড়িয়ে আছে টেবিলের টানার মধ্যে। 25 रुपया আছে, আমি দেখে নিয়েছি। তো 20 रुपया গিনকে নিয়ে যা। জগা ফ্যাঁচ করে উঠল। আর সোনার বোতাম, হাত ঘড়ি, সুটকেস সেগুলো সব তুমি গায়েব করবে ভেবেছো? অত সোজা নয়। আমি তাহলে চোর চোর বলে চেঁচাবো। জগাকে চেঁচাতে হলো না। তাদের কথাবার্তা বেখেয়ালে এত উঁচু গ্রামে উঠে গিয়েছিল যে জামাই বাবাজি উঠে পড়লেন ধড়মড় করে। কে? কে রে ঘরের মধ্যে কথা কয়? অ্যাঁ, চোর নাকি? চোর নাকি হে? এ তো ভারী আস্পর্ধা দেখছি হরিপুরের চোরদের। আমি হলুম হাবু রায়। আমার ঘরে চোর ঢোকে কোন সাহসে শুনি? জানিস, শ্বশুর বাড়ির গা না হয়ে আমার গা মল্লিকপুরে হলে এতক্ষণে তোদের থামে বেঁধে জল বিছুটি দেওয়াতাম। রামপ্রসাদ চাপা গলায় বলল, সত্যনাশ কিয়া রে জাগুয়া, আমার নাগরা জুতি জোড়া কোথা রাখিয়েছি ইয়াদে আসছে না। ওহ, এই তো মুরদ। চোর নিজের জুতো খুঁজে পায় না, সে আবার আমাকে চুরি শেখাতে আসে। বলে গদগদ হয়ে জগা উঠে দাঁড়িয়ে বলল, জামাইবাবুর কাঁচা ঘুমটা ভাঙাতে হলো, বড় দুঃখের কথা। পট করে একটা জোরালো টর্চের আলো এসে মুখের ওপর পড়ল। তুই কে? আগে আমরা পাড়াপড়শির মধ্যেই পড়ি। ঘরে ঢুকেছিস যে? হ্যাঁ? মাথা নেড়ে জগা বলল, আগে দায় পড়ে ঢুকেছি। বাইরে থেকে মেলা ডাকাডাকি করেছি। তা দেখলুম বাদলার রাত্রিতে আপনার ঘুমটিও বেশ জমাটেই হচ্ছে। একেবারে ক্ষীরের মতো জমাট ঘুম। হওয়ারই কথা। শ্বশুর বাড়িতে ভালো মন্দ পেটে পড়েছে, তার উপর লেপে রোম। ঘুমের আর দোষ কি? জামাই হেঁকে উঠল, বাজে কথা রাখো, কি চাও? জিভ কেটে জগা বলল, আরে ছি ছি, চাইবো কি? গরিব বটে, কিন্তু মাগুনে মানুষ নই, বুঝলেন? বুঝলাম, তুমি মহাশয় লোক। আগে তা যা বলেন। তবে কিনা পাড়াপড়শির বিপদে আপদে না এসে উপায় বা কি বলুন? বিপদ? কিসের বিপদ হে? আগে সেই কথাটাই তো বলতে আসা। মাঝরাতে চেঁচামেচি শুনে বাদলা মাথায় করে ছুটে এসেছি। আমাদের শহীদ খুড়োর শরীরটা বড্ড খারাপ। এখন তখন অবস্থা। এই যাব কি সেই যাব। একেবারে ধড়ফড় করছেন। বলো কি, ওই কিছু তো টের পাইনি। আগে উঠোনের ওপাশের ঘরে মেলা লোক জড়ো হয়ে গেছে। আপনি জামাই মানুষ বলে শাশুড়ি ঠাকরুন খবর দিতে লজ্জা পাচ্ছেন। তা আমি বললুম, সে কি কথা? জামাই হলো আপনার জন্য, খবরটা কি তাকে না দিয়ে পারা যায়? তা এসে দেখি আপনি বড্ড ঘুমোচ্ছেন। মেলা ডাকাডাকিতেও সাড়া পাওয়া গেল না, তাই অগত্যা জানলা খুলে ঢুকে পড়েছি। জামাই ভারী ব্যস্ত হয়ে বউকে ডাকতে লাগলো, ওগো, ওঠো ওঠো, শ্বশুরমশাই যে চললেন। এ বলে শহীদ লালের মেয়ে উঠে পড়ল। তারপর দুজন হুড়মুড় করে দরজা খুলে বেরিয়েই ঝড় জলে উঠোন পেরিয়ে ছুটল।
রামপ্রসাদ জুলজুল করে চেয়েছিল জগার দিকে। জগা তার দিকে চেয়ে বলল, এহ, চুরি শেখাতে এছেন, দিয়েছিলে তো কাজ ভন্ডুল করে। রামপ্রসাদ একটা দীর্ঘশ্বাস ফেলে, ঠিক আছে রে জগুয়া, তুহার আধা হিস্সা। চাপা গলায় জগা বলে, আহা, আমি তো এ গাঁয়েরই লোক, সব বাড়ি চেনা, কোন বাড়িতে কি কি মালকড়ি আছে তাও জানা। যে বাড়ি চলো, চোখ বুজে নিয়ে যাব। একটা জংলা জায়গা পেরিয়ে জমিদার বাড়ির ফটকের সামনে পড়ে জগা বলল, এই হলো জমিদার মহেন্দ্রচন্দ্রর বাড়ি। আর ওই যে হোমিওপ্যাথ বিশু দত্তর ঠেক। আর একটু এগিয়ে বাঁ ধারে যে পাকা বাড়িটা দেখবে, সেটায় নয়ন হাতি থাকে, মস্ত পালোয়ান। আর এই যে, তোকে বলেছি কিনা জবান বাঁধ রাখবি? ও হ্যাঁ, তা তো ঠিক। আচ্ছা, আর কথা কইব না। একটা মাঠ কোঠা পেরোনোর সময় হঠাৎ একটা খুনখুনি সরু গলায় কে যেন বলে উঠল, কে যায় রে বাপ, চোর নাকি? জগা টপ করে উবু হয়ে বসে পড়ল। সর্বনাশ, এ যে গোপীশ্বরের বুড়ি মা শীতলা লক্ষ্মী। বুড়ি ভারী মিঠে করে বলে, চোর নাকি রে বাপ? চোর হলে একটু ঘরে আয় বাছারা, জরুরি কাজ আছে। রামপ্রসাদ ফিরে তাকিয়ে জগাকে বসা দেখে চাপা গলায় বলল, বসে আছিস কাহে রে, ভাগবি তো? জগা চাপা গলায় বলে, ডাকছে যে। আমি শুনিয়েছি, ঘরে ডেকে নিয়ে পিটাই করবে। আরে না না, বুড়ি একা একটা ঘরে থাকে। জানালা খুলে শীতলা লক্ষ্মী দাঁড়িয়েছিলেন, বললেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ের গাঁটে ব্যথা হয়ে গেল বাপ। কখন থেকে একটা চোরের জন্য হাপিত্তেশ করে চেয়ে আছি, তা চোরেরও কি আজকাল আকাল পড়লো? আয় বাছারা আয়, ঘরে আয়, ভয় নেই, লোকজন ডাকবো না। বুড়ি দরজা খুলে লণ্ঠন হাতে দাঁড়ালো। দুজন গুটি গুটি এগোতে একগাল হেসে বলল, আহারে, ভিজে যে একসা হয়েছিস, আয়, গামছা দিচ্ছি, মা গা মাথা মুছে বস। হতভম্ব রামপ্রসাদ জগার দিকে চেয়ে বলে, এ বুড়িয়া পাগলি আছে নাকি রে? আরে না, চলুই না মজাটা দেখি। আমাদের রামে মারলেও মারবে, রাবণে মারলেও মারবে, যাহা বাহান্ন তাহা তিপান্ন। ঘরে ঢুকতেই শীতলা লক্ষ্মী একেবারে আহ্লাদে ডগমগ হয়ে বললেন, বাহ বাহ, একটা চোর চেয়েছিলাম, ভগবান একেবারে এক জোড়া পাঠিয়ে দিয়েছেন। তা বস বাছারা, ঘন দুধ আছে, চিড়ে আছে, মর্তমান কলা আছে, ফেনি বাতাসা আছে, একটু ফলার করবি? এ যোগুয়া, ফাল্লার কি চিজ আছে রে? খুব ভালো জিনিস, বসে যাও। শীতলা লক্ষ্মী দুটো আসন পেতে দিলেন মেঝেতে। তারপর দুটো জাম বাটিতে ঘন দুধ, অনেক চিঁড়ে, কলার বাতাসা দিয়ে বললেন, খা, খা বাছারা, আগে পেট ভরে খা, তারপর কাজের কথা হবে ক্ষণ। বহুকাল এমন খাবার খায়নি দুজনে। সরে ভরা ঘন দুধ, মর্তমান কলা, বাতাসা আর চিঁড়ে, কি যে অমৃত, তা বলে শেষ করা যায় না। শীতলা লক্ষ্মী একেবারে মুক্ত হস্ত হয়ে খাওয়াচ্ছেন, ফলে দুজনেরই দেদার খেয়ে পেট একেবারে টাই টাই হয়ে গেল। শীতলা লক্ষ্মী দুঃখ করে বললেন, আহারে বাছারা, কত কাল বুঝি পেট ভরে খাসনি, তা কেমন চোর তোরা যে ভরা পেট খাওয়া জোটে না? জগা করুণ গলায় বলে, ঠাকুমা, আমি খুবই ছিঁচকে আর ছোটখাটো চোর, দিন চলে না। শীতলা লক্ষ্মী রামপ্রসাদের দিকে চেয়ে বললেন, আর তুই, তুই কেমন চোর রে বাবা? রামপ্রসাদ খুবই লজ্জার সঙ্গে মাথা নামিয়ে বলল, আমি তো বাড়া চোর আছি বুড়িমা। আমার ঘর মে ছোট ভেঁস, 3 গো গাই, 4 বাকরি, সব কুছ আছে। তা বাবা, তোরা বড় চোর আর ছোট চোর দুটিতে মিলে আমার একটা কাজ উদ্ধার করে দিবি?
हाँ हाँ, क्यों नहीं, बोलेন বুড়িমা, जो কাজ বলবেন করিয়ে দিব। জগা বলল, আগে শক্ত কাজ হলে আমি কি আর পেরে উঠবো ঠাকুমা? ফলার খেয়ে যে নিজেকেই টেনে দাঁড় করাতে পারছি না। একগাল হেসে শীতলা লক্ষ্মী বললেন, ওরে তোদের দেখছি মরা পেট, এটুকু আর কি খেলি বাছা? আমার দাদা শ্বশুর আজ তো পাঁটার মাংস খেয়ে উঠে আজ তো কাঁঠাল দিয়ে দুধের দুধের ক্ষীর খেতেন, তবে তার ঠেকুর উঠতো। আর কি ঠেকুরই উঠতো বাপ, যেন বাঘসিংহী ডেকে উঠলো। আমার শ্বশুর মশাইয়ের কথা শুনবি? আজ তো এক থালা বিশ্বেরই কাতলা মাছের লেজ থেকে মুড়ো অবধি সাপটে খেতেন। তারপর এক হাঁড়ি দই আর 50টা রাজভোগ তাকে কতবার খেতে দেখেছি। রামপ্রসাদ হাত জোর করে বলল, ওসব দেवता আছেন, हामी লোক ছোটা মোটা আদমি আছে বুড়িমা, যদি আউর খিলাবেন তো আমার দম নিকলে যাবে। জগাও করুণ গলায় বলল, আজ আর নয় ঠাকুমা, অর্ধেকটা বাকি থাক, কাল আবার হবে খন। আচ্ছা বাবারা, তোদের আর খেতে হবে না। তা বলি বাছারা, আমার একটা ছোট কাজ করে দিবি? আগে বলে ফেলুন, কাজ খুব সোজা, তোদের গাও ঘামাতে হবে না। সরলার বাড়ি চিনিস তো? ঘাড় নেড়ে সোৎসাহে জগা বলল, খুব চিনি খুব চিনি। ব্যাস, তাহলে তো অর্ধেক কাজ হয়েই গেল। পুরো কাজটা কি ঠাকুমা? ওরে সে খুব সোজা কাজ। তার বালিশের পাশে একটা কাঠের বাক্স থাকে, ঘুম না ভাঙিয়ে বাক্সটা আমাকে এনে দিবি বাপ। জগা বেশ জোরেই হো হো করে হেসে উঠল, তারপর বলল, কার ঘুম ভাগাবো ঠাকুমা? তিনি তো কবেই পটল তুলেছেন। ওমা, বলিস কি? সরলা মরেছে কবে? তা হলো অনেক দিন। ওমা, ছুরি তো এই সেদিনও এক্কা দোক্কা খেলতো জামতলায়, একরত্তি বয়স। জগা মাথা নেড়ে বলে, একরত্তি বটে, তা 100 পুরে তার ওপর আর 4-5 বছর ধরুন। শীতলা লক্ষ্মীর গালে হাত, চোখ বড় বড় করে বললেন, বলিস কি রে মুখ পোড়া, সে যে আমার চেয়েও 10-12 বছরের ছোট। তা হতে পারে, হতে বাধা কিসের? হতে পারে মানে? সরলার যদি 104 হয়, তাহলে আমার কত হচ্ছে? জগা বলে, তা হবে 115-16, কিছু বেশিও হতে পারে। ওরে বাপরে, এত বয়স হয়ে গেল নাকি রে আমার? তা কেউ তো বয়সের কথাটা আমাকে বলেনি এতদিন। সরলা যে মরেছে সেও তো টের পেলুম না। হ্যাঁ রে, বানিয়ে বলছিস না তো? জগা একগাল হেসে বলে, না ঠাকুমা, বানিয়ে বলবো কেন? 2-4 বছর এদিক ওদিক হতে পারে, তবে মোটামুটি হিসেবটায় খুব গন্ডগোল পাবেন না। সরলা ঠাকুমা বেঁচে থাকতে তো ও বাড়িতে কম ঘুরঘুর করিনি। রাত বিরেতে গেলে সরলা ঠাকুমা ঘরের ভেতর থেকে কথাবার্তাও বলতেন। তখনই বলেছিলেন তার এখন 104 চলছে। তাও ধরুন 4-5 বছর তো হয়ে গেল। বেঁচে থাকলে সরলা ঠাকুমার বয়স 110-10ই হতো। শীতলা লক্ষ্মী তাড়াতাড়ি দুহাতে কান চাপা দিয়ে বললেন, রক্ষে কর রক্ষে কর, বয়সের হিসেব আর শুনতে চাই না। ফস করে আবার 4-5 বছর বেড়ে যাবে, যা ছিল তাই থাক। থাকলো ঠাকুমা, তা কিসের বাক্সের খোঁজ করছিলেন? হ্যাঁ? সরলার বাড়িতে একখানা কাঠের বাক্স আছে রে বাপ, সে যক্ষী বুড়ির মতো আগলে রাখে। ওই বাক্সখানা যদি এনে দিস বাপ, তবে বুড়ো বয়সে একটু সুখে মরতে পারি। বাক্সে কি আছে গো ঠাকুমা, যে সুখে একেবারে ভেসে যাবেন? ধনরত্ন নয় রে বাবা, সেদিকে ঢুঢু। বাক্সের মধ্যে আছে 7টা কড়ি আর 7টা তামার পয়সা। রামপ্রসাদ আর জগা পরস্পরের দিকে তাকালো। তারপর রামপ্রসাদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ও বাক্সে তো গায়েব হয়ে গেছে ঠাকুমা। অ্যাঁ, গায়েব হয়ে গেছে মানে? গায়েবটা করলো কে? রামপ্রসাদ উদাস গলায় বলল, क्या मालूम, उसी বাক্স के लिए तो আমি মুলুক থেকে এত পরেশান হয়ে আসলাম।
রামপ্রসাদ আর জগা পরস্পরের দিকে তাকালো। তারপর রামপ্রসাদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ও, বাক্স তো গায়েব হয়ে গেছে ঠাকুমা। এ, গায়েব হয়ে গেছে মানে? গায়েবটা করলো কে? रामप्रसाद उदास गलाয় বলল, क्या मालूम, उसी বাক্স के लिए तो আমি মুলুক থেকে এত পরেশান হয়ে আসলাম। কিন্তু ওই বাড়ির মধ্যে ছোট গুন্ডা লোক ঘুষে বসে আছে। আজ আমাকে পাকড়েছিল, দু চার ঘুষা ভি মারলো। তো বুড়িমা, ওই 7টো কড়ি আর 7টো পয়সার ব্যাপারটা কি আছে বলুন তো? শীতলা লক্ষ্মী খুবই ভাবিত হয়ে পড়ে বললেন, সে বাছা বলে আর কি লাভ? জগা বলল, ওই বাক্সটা নিয়ে খুব কথা হচ্ছে গো ঠাকুমা। কোনো হাতি ঘোড়া হবে বাক্সটা দিয়ে? শীতলা লক্ষ্মী দুঃখের গলায় বললেন, হতো তো অনেক কিছুই রে বাপ, কিন্তু আর তো কিছু হওয়ার নয়। বাক্সের রহস্যটা কি ঠাকুমা? সে আছে বাছা, ভেঙে বলা যাবে না। কেন ঠাকুমা, অসুবিধে কি? শীতলা লক্ষ্মী মুখখানা তুম্বা করে বললেন, আমি কি তা সবটা জানি রে বাছা? তবে শুনেছি 7 পয়সার হাট নামে একটা গ্রাম আছে, সেখানে সাতকড়ি নামে একটা লোক থাকে। তারপর আমি ওইটুকুই জানি, বাকিটুকু ওই সাতকড়ি জানে। মাথা নেড়ে রামপ্রসাদ বলল, সমাজবে আসছে না বুড়িমা? জগা বলল, আমিও বুঝতে পারছি না। 7 পয়সার হাট নামে কোনো গ্রামের নাম আমি জন্মেও শুনিনি। শীতলা লক্ষ্মী বলল, ওরে আছে, আছে, সে যে মস্ত ডাকাতের গাঁ ছিল। সে কবে ছিল কে জানে? আপনি তো আর আজকের লোক নন। কত যেন বয়স বেরোলো আপনার হিসেবে? 150 নাকি ঠাকুমা? ওরে বলিসনি, বলিসনি, শুনলে হৃদকম্প হয়। আমার কথাটা ভালো করে শোন, বাক্সখানা কিন্তু সরলার নয়। তবে কার? সরলা দুটো চোরকে লাগিয়ে নিতাই পালের বাড়ি থেকে চুরি করিয়ে আনিয়েছিল। নিতাই পাল? হ্যাঁ রে বাবা, নিতাই পাল। কিন্তু ও জিনিস নিতাই পালেরও নয়। তবে কার? শোনা যায় নিতাই পাল ওটা কোনো কাপালিকের কাছ থেকে চুরি করে এনেছিল। ও বাবা, একটা বাক্সের জন্য এত? হ্যাঁ রে বাবা, ও বাক্স বড় সামান্য নয়। তাহলে এখন কি করব ঠাকুমা? বাক্সটাকে চুরি করলো এটুকু খুঁজে দেখবি বাবা। জগা মাথা চুলকে বলল, 7 পয়সার হাট আর সাতকড়ি যখন জানা গেছে, তখন বাক্সটা না হলেও চলবে। রহস্য তো ভেদ হয়ে গেছে। শীতলা লক্ষ্মী বললেন, না রে না, ওই বাক্স না নিয়ে গেলে সাতকড়ি যে কাটবে না। আহা, 7টা কড়ি আর তামার পয়সা জোগাড় করা তো আর শক্ত নয়। কাঠের বাক্স মেলা পাওয়া যাবে। তোর বুদ্ধির বলিহারি যাই বাপু, এই বুদ্ধি নিয়ে চুরি করে বেড়াস, এই জন্যই তোর কিচ্ছু হয় না। ওই কড়ি আর পয়সা আর 5টা কড়ি আর পয়সার মতো তো নয়, ওর মধ্যে অনেক কারিকুরি আছে, তেমন চোখ না হলে ধরতে পারবি না। ভোর না হতেই সুজনের বাড়িতে মেলা লোক এসে হাজির। নগেন দারোগা, গদাই নস্কর, পবন কুমার, মহেন্দ্রচন্দ্র দেবরায়, শহীদ লাল, নয়ন হাতি, বজ্র সেন এবং রামহরিও। সকলেই বেশ উদ্বিগ্ন। নগেন বললেন, আগেই বলেছিলাম আপনাকে বাড়িতে পাহারা বসিয়ে দিই, তাহলে আর বিপদটা হতো না। তা লোকগুলোর চেহারার একটা বিবরণ দিতে পারেন কি? সুজনের মাথায় ব্যান্ডেজ, শরীরও দুর্বল। মৃদু হেসে বললেন, না, তাদের মুখ ঢাকা ছিল। ভালো করে কিছু বোঝবার আগেই মাথায় কি দিয়ে যেন মারলো, আর কিচ্ছু মনে নেই। কি কি নিয়ে গেছে ভালো করে খুঁজে দেখেছেন? এখন ততটা জোর পাচ্ছি না গায়ে, তবে আমার বাড়িতে দামি জিনিস তেমন কিছু থাকে না। একটা ঘড়ি পাচ্ছি না মনে হচ্ছে। আলমারিটা নাকি ভাঙা ছিল? হ্যাঁ, তাও ছিল, তবে বেশি কিছু নেয়নি।
হঠাৎ রামহরি বলে উঠলেন, আপনার ঘরে নেই নেই করেও দামি জিনিস বেশ কিছু আছে। ডাকাতরা তেমন কিছু নেয়নি। এটা খুব আশ্চর্যের কথা। এমন তো নয় যে ওরা একটা বিশেষ কোনো জিনিসেরই খোঁজে এসেছিল। সুজন রামহরির দিকে চেয়ে বললেন, কাল আপনি সময় মতো না এলে আমার কপালে আরো কষ্ট ছিল। আপনার কাছে আমি খুব কৃতজ্ঞ। কিন্তু ঘটনাটা চাউর করতে যে বারণ করেছিলাম আপনাকে। মহেন্দ্র একটু বিরক্ত হয়ে বললেন, আপনি অদ্ভুত লোক মশাই। বাড়িতে ডাকাত পড়লো আর আপনি সেই ঘটনাটাও চেপে যেতে চাইছেন। লোককে ডাকাত সম্পর্কে সাবধান করে দেওয়া কি আপনার কর্তব্য নয়? আর গোপন করতে চাইছেনটাই বা কেন? সুজন খুব মৃদু গলায় বললেন, আসলে আমি নিজেই একটু তদন্ত করতে চাইছিলাম। চাউর হয়ে গেলে ডাকাতরা সাবধান হওয়ার সুযোগ পাবে। নগেন দারোগা বললেন, এটা আপনার ভুল ধারণা। ডাকাতরা, যদি তারা সত্যি সেরকম ডাকাত হয়ে থাকে, পাবলিসিটিতে ঘাবড়ায় না। তাছাড়া একা একা আপনি কি তদন্তই বা করবেন? আপনার কি পুলিশের ট্রেনিং আছে? সুজন মাথা নেড়ে বললেন, না নেই। তবে আমার সঙ্গে এ গাঁয়ের এবং আশপাশের গাঁয়ের চোর ডাকাতদের সঙ্গে একটু চেনা জানা আছে। ভাবছিলাম তাদের কাজে লাগিয়ে যদি কিছু করা যায়। ওটা রিস্কি ব্যাপার সুজন বাবু। আমরা আর রিস্ক নেব না। আপনার বাড়িতে আমরা আজ রাত থেকে দুজনকে পাহারায় রাখবো। সুজন উদ্বিগ্ন হয়ে বললেন, রক্ষে করুন। আমি বুড়ো হয়েছি। আমার প্রাণের মূল্য কি? পাহারাদাররা বিপদে পড়তে পারে। নয়ন হাতি আর বজ্রসেন একসঙ্গে বলে উঠল, না হয় আমরাই পাহারা দেব। আমাদের বিপদ সহজে হবে না। সুজন ডাইনে বায়ে মাথা নেড়ে বললেন, না না, আমার পাহারার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আমার লোক আমি নিজেই ঠিক করে নেব। নগেন জিজ্ঞাসা করলেন, তারা কারা? সুজন মৃদু হেসে বললেন, নাম নাই বা শুনলেন। আপনার চোখে তারা ভালো লোক নয়, কিন্তু আমার খুব বিশ্বাসী আর অনুগত। ভালো হলেই ভালো। আমরা আপনার নিরাপত্তা ছাড়া আর কিছুই চাই না। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। নগেন দারোগা বললেন, শুনেছেন বোধহয় যে সরলা পিসির বাড়িতে কিছু সমাজ বিরোধী থানা গেড়েছিল। কাল রামহরিবাবু বৃষ্টি থেকে মাথা বাঁচাতে ও বাড়ির বারান্দায় উঠে দাঁড়িয়েছিলেন। নিজের কানে শুনেছেন, ভেতরে একটা চোরকে পাকড়াও করে আর এক চোর খুব ধমক চমক করছে, এবং কথা হচ্ছিল সুলোপানির সেই বাক্সটা নিয়ে, যাতে 7টা তামার পয়সা আর 7টা কড়ি ছিল। বুঝতে পারছি না সেই বাক্সটা নিয়েই বা এত খোঁজ খবর হচ্ছে কেন। সুজন বললেন, ওসব বোগাস ব্যাপার। কিছু লোক গুপ্তধনের লোভে মরিয়া হয়ে ওসব করছে। মহেন্দ্রচন্দ্র হঠাৎ বললেন, সুজনবাবুর ওপর হঠাৎ এই হামলাটা হলো কেন, সেটার পুলিশি তদন্ত হওয়া দরকার। সুজনবাবু ব্যাপারটাকে কেন গুরুত্ব দিতে চাইছেন না তা বুঝতে পারছি না। কিন্তু আমরা গুরুত্ব না দিলে ভুল করব। এরকম হামলা অন্যের ওপরেও হতে পারে। আরো আধ ঘন্টা বাদে সবাই নানা রকম আশঙ্কা, সান্ত্বনা আর দুঃখ প্রকাশ করে বিদায় নিলেন। একা ঘরে সুজন একটু থমথমে মুখ করে বসে রইলেন কিছুক্ষণ। তারপর উঠে একটু কফি করে খেলেন। তারপর দুশ্চিন্তাগ্রস্ত মুখ নিয়ে বসে বসে ভাবতে লাগলেন। 7 কোটি ব্যাপারটা বোঝা যাচ্ছে, কিন্তু 7টা পয়সার রহস্য ভেদ করা যাচ্ছে না। দুপুরের দিকে পেছনের জানলার ওপাশে একটা মৃদু গলা খাঁকারির শব্দ পাওয়া গেল। সুজন চোখ মেলে বললেন, পাগলু নাকি? যে আজ্ঞে, ভেতরে এসো। পাগলু খুব অমায়িক মুখ করে ঘরে এলো, মুখে একটু বসংবদ হাসি। খবর কি পাগলু? আগে খবর আছে, তবে এবার বন্দোবস্তের কথাটা হয়ে যাক সুজন বাবু। কিসের বন্দোবস্ত? ধরুন, যদি গুপ্তধন পাওয়াই যায়, তাহলে আমাদের বকরাটা কিরকম হবে? সুজন একটু হাসলেন, বললেন, গাছে কাঁঠাল গোফে তেল। ওটা আদৌ গুপ্তধনের সংকেত কিনা তাই তো ভালো করে জানা গেল না।
সে তো ন্যায্য কথাই, পাওয়া না গেলে বকরার কথাই উঠবে না। কিন্তু ধরুন যদি পাওয়া যায়, তাহলে? তাহলে কত চাও? আমাদের বকরা আধা আধি। সুজন ফের হাসেন। আধা আধি? বেশ, তাই হবে। কথা দিচ্ছেন? হ্যাঁ, দিলাম। এবার খবরটা কি বলবে? বলতেই আসা, কাল রাতে আমার স্যাঙার জগা আর বাইরে থেকে আসা একটা চোর রামপ্রসাদ শীতলা লক্ষ্মীর ঘরে গিয়ে ঢুকেছিল। বুড়ি চোর খুঁজছিল। চোর খুঁজছিল? তাজ্জব ব্যাপার। আগে তাজ্জবই বটে। তা বুড়িও ওই বাক্স চায়। তাই নাকি? কেন চায়? বুড়ির কাছেই জগা শুনেছে যে ওই 7 পয়সার সংকেত হলো 7 পয়সার হাট নামে একটা জায়গা। সেখানে সাতকড়ি নামে একটা লোক থাকে। তার কাছে গিয়ে হাজির হতে পারলে আর চিন্তা নেই। 7 পয়সার হাট? সেটা কোথায়? পাগলু মাথা নেড়ে বলল, সেইটাই জানা নেই। আশেপাশে কোথাও 7 পয়সার হাট বলে কোনো জায়গার কথাই শোনা যায় না। বুড়ি এত কথা জানলো কি করে? তা বলতে পারি না। তবে শীতলা লক্ষ্মীর বয়স অনেক, পুরনো আমলের মানুষ, কিছু কানাঘুষোও শুনে থাকবে। 7 পয়সার হাটটা কোথায় না জানলে তো কিচ্ছু করা যাবে না। জায়গাটার পাত্তা লাগাও পাগলু। যে আজ্ঞে, পাত্তা লাগালেই এসে বলে যাব। কিন্তু একটু বাধাও আছে। কিসের বাধা? শীতলালক্ষ্মী বলেছে শুধু জায়গাটা বা সাতকড়ি নামের লোকটাকে খুঁজে পেলেই হবে না। ওই বাক্স আর কড়ি আর পয়সা নিয়ে না গেলে সাতকড়ি পাত্তা দেবে না। ওই 7টা পয়সার কড়িই নাকি আসল জিনিস। সুজন চিন্তিতভাবে বললেন, বুঝতে পারছি, রহস্যটা আরো জট পাকিয়ে যাচ্ছে। কিন্তু ঘটনাটা যদি অনেক কাল আগের হয়, তাহলে সাতকড়ি কি বেঁচে আছে এতদিন? জগা আর রামপ্রসাদের এক রাত্রিরেই বেশ ভাব হয়ে গেছে। রামপ্রসাদ দুপুরে জগার ঘরে খেতে বসে পড়ল। আরে এ জগুয়া, তুই কি রোজ ऐसन খানা খাস নাকি রে বেওয়াকুফ? জগা কাঁচুমাচু হয়ে পড়ল। আমি গরিব মানুষ, এর চেয়ে আর বেশি কি করতে পারি বলো তো রামপ্রসাদ দাদা? ডাল ভাত আর আলু ছেঁচকি দিয়ে একটা বড় গরাস সাপটে মুখে তুলে রামপ্রসাদ বলল, ऐसन खाना খেলে তোর শরীরে তাকত আসবে থোড়াই। ছোটা মোটা কাম ছড়িয়ে দে জগুয়া, বাড়া বাড়া কাম কর। জগা একটু উজ্জ্বল হয়ে বলে, একটা বড় কাজ হাতে আছে, বুঝলে রামপ্রসাদ দাদা। কাজটা করতে পারলে নগদ 20,000 টাকা। কি কাম রে জাগুয়া? একজন বুড়ো মানুষকে খুন করতে হবে। আরে রাম রাম, খুনুন খারাপ কাজ আছে। চোর কা ভি কুছ ধর্ম হায় রে বুর্বক, খুন কাহে করবি? একটা দীর্ঘশ্বাস ফেলে জগা বলল, করতে আমারও মন চাইছে না বুঝলে, কিন্তু দিনু গুন্ডা কি ছাড়বে ভেবেছো? আগাম ধরিয়ে দিয়ে গেছে। কাজটা করতে না পারলে বেটা আমার মুন্ডুনা নামিয়ে দেয়। ছিয়া ছিয়া, খুন খারাপই কি কই মারাত কা কাম আছে রে? কি করবো বলো তো? দিনু বেটা কবে এসে হাজির হয় তার ঠিক নেই। তুই ইহা সে ভাগ যা জাগুয়া। ভেগে কোথায় যাব? কোন চুলোয় কে ঠাঁই দেবে আমায় বলো তো? তো হামার মুলুক মে চাল। গিয়ে भैंस चराबी, गाय देखबी, खेती का काम करबी और रात में थोड़ा बहुत चोरी वोरी भी करबी। भैंस का दूध पिए ऐसा ताकत होबे যে 10-20 জওয়ানের সঙ্গে লড়াই করতে পারবি। আমাকে চাকর খাটাতে চাও নাকি? আরে নেহি নেহি, চাকর থোড়াই বলবি, আধা বকরা হবে। মাথা নেড়ে জগা বলে, না গো রামপ্রসাদ দাদা, আমি পারবো না। হরিপুর ছেড়ে কোথাও গিয়ে আমার মন টিকবে না। দুজনে খাওয়া শেষ করে উঠে সবে একটু চাটাই পেতে গড়িয়েছে, হঠাৎ বাইরে হুংকার শোনা গেল, জগা, এই জগা। জগা ধর্মর করে উঠে বলল, ওরে বাপ! রামপ্রসাদ নিমিলিত চোখে চেয়ে বলল, কন চিল্লাচ্ছে রে? সাক্ষাৎ জম, ওই তো দিনু গুন্ডা। রামপ্রসাদ মিটমিট করে চেয়ে বলল, কেমন গুন্ডা? বহুত গুন্ডা।
বাইরে ফের হাঁক শোনা গেল। জগা, আয় জগা, দরজা খোল বলছি। জগা উঠে দরজাটা খুলে দিয়ে চোখ কচলাতে কচলাতে বলল, আরে দিনু দাদা যে। দিনু তার পেল্লায় চেহারাটা নিয়ে দরজা জুড়ে দাঁড়িয়ে বলল, আজ রাতেই কাজ সারতে হবে, আর সময় নেই। আজ রাতে? কিন্তু আজ যে আমার একাদশী, এই দিনটায় অন্ন ছুঁই না যে। দিনু তার ঘাটটা ধরে একটা ঝাঁকুনি দিয়ে বলল, আজ আবার কোন পঞ্জিকার একাদশী রে বদমাস, আমাকে একাদশী চেনাচ্ছিস? ঝাঁকুনির চোটে চোখে সর্ষে ফুল দেখে জগা চিঁচি করে বলল, আহা ছাড়ো ছাড়ো দিনু দাদা, তোমার মামার বদলে আমি যে টেসে যাব। তোর ঘরে ওটা কে রে? ও, উনি হচ্ছেন রামপ্রসাদ সিং, ভুসওয়ালের দারোগা। দারোগা? আগে ছদ্মবেশে রোদে বেরিয়েছেন। শুনে দিনু গন্ডা কোমরে হাত দিয়ে এমন হা হা করে অট্টহাস্য করলো যে বাইরে কাকেরা ভয় খেয়ে কা কা করতে লাগলো। দারোগা বটে? আয় রামপ্রসাদ, উঠে আয় তো দেখি, আয় এদিকে। রামপ্রসাদ তাড়াতাড়ি উঠে হাত জোড় করে বলল, রাম রাম বাবুজি, তুই নাকি দারোগা? রামপ্রসাদ হাত জোড় করেই বলল, নেহি মালিক, জগা ঝুট বলছে। তাই বল, কাল যখন সরলা বুড়ির বাড়িতে ঢুকেছিলি তখন এই শর্মার হাতে পড়ে তো চিঁচি করছিলি, ছিঁচকে চোর কোথাকার। জি হুজুর, ছোটা মোটা চোর আছে মালিক। এ গায়ে এখনো ঘুরঘুর করছিস, তোর তো খুব সাহস। কাল যে তোকে নাকে খত দেওয়ালাম, আর তুই যে বললি রাতে এই গা ছেড়ে চলে যাবি। ও বাত তো ঠিক আছে মালিক, কাল আপনার ঘুষা খেয়ে হাত পাও মে দর্দ হচ্ছিল, थोड़ा आराम करिए নিলাম, আজ চালিয়ে যাব মালিক। দিনু ঘরে ঢুকে চারদিকে চেয়ে দেখে বলল, এই ঘরে থাকিস নাকি রে জগা? আজ্ঞে। ছো, বড্ড নিচু নজর তোর, এইভাবে কেউ থাকে? আগে অবস্থাটা খারাপই যাচ্ছে, কাজটা করে ফেল, তোর ভাগ্যের চাকা ঘুরে যাবে। আজ্ঞে। কি করতে হবে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে শোন, ভুল ভাল হলে বিপদ আছে। আগে বলুন। ঠিক রাত 8টায় বেরোবি, মনে থাকবে? জি আজ্ঞে। গাঁ থেকে উত্তরে 3 ক্রোশ গেলে পঞ্চসায়রের জঙ্গল পড়বে, চিনিস? চেনা চেনা ঠেকছে, মারবো গাঁটটা। পঞ্চসায়রের জঙ্গল চেনে না এমন লোক কে আছে এখানে? আগে চিনি। পঞ্চসায়রের জঙ্গলের ভেতর দিয়ে ক্রোশটাক গেলে রায়দিঘি। আজ্ঞে। রায়দিঘি থেকে ডান হাতি দক্ষিণের রাস্তা ধরে নাক বরাবর গেলে একটা হাট দেখতে পাবি। হাট? লোকে বলে ওটা গগনচাঁদের হাট, মনে থাকবে? আগে জায়গাটার নাম ছিল 7 পয়সার হাট। এ, চমকে উঠলি যে বড়। জগা নিজেকে সামলে নিয়ে বলে, আগে ও কিছু নয়, 7 পয়সা হাট বহু পুরনো জায়গা, দেখবি সব পুরনো আমলের বাড়ি ঘর আর মন্দির টন্দির আছে। জায়গাটা খুবই অখাদ্য, মশা মাছি আর জোঁকের খুবই উপদ্রব। যে আগে সেখানে বুড়ো শিব মন্দিরের পেছনে একটা 5-6 বছরের পুরনো বাড়ি দেখতে পাবি। যে আগে সেই বাড়িতে আমার মামা থাকে, 97 বছর বয়স, বুঝলি? আগে জলের মতো। মামার নাম সাতকড়ি গায়েন। হ্যাঁ, চমকে উঠলি যে বড়। আগে না, একটা মশা কামড়ালো গালে, তাই। ওই সাতকড়ি গায়েনই হলো আমার শত্রুর, বুঝলি? জলের মতো। কাজটা খুব সোজা নয়, বরং বেশ কঠিন কাজই বলতে হবে। যে আজ্ঞে। মামার চারদিকে বেশ কঠিন পাহারা আছে। ও বাবা, পাহারা থাকলে কি করব? তুই বলবি সাতকড়ি গায়েনের কাছে তোর জমি বাঁধা আছে, তুই টাকা দিয়ে ছাড়াতে গেছিস। বিশ্বাস করবে কথাটা? খুব করবে। দিনু পকেট থেকে একখানা তুলট কাগজের টুকরো বের করে জগার হাতে দিয়ে বলল, এ কাগজটা দেখালেই তোকে পথ ছেড়ে দেবে। তারপর কি করব?
সাতকড়ি গায়েন নিজের কাজ নিজেই করে, পাওনা গন্ডার ব্যাপারে কাউকে বিশ্বাস করে না। সামনে হাজির হতে পারলে আর চিন্তা কিসের? একখানা দোধার ছোরা রেখে যাচ্ছি, ছোরাটা সোজা বুকে বসিয়ে দিবি। ও বাবা! ও বাবা আবার কি? ছোরাটা বসেই চলে আসবি, জলের মতো সোজা কাজ। যাওয়ার সময় দিনু গুন্ডা 1000টা টাকা পকেট থেকে বের করে একরকম জগার নাকের ওপর তার ছেলের সঙ্গে ছুঁড়ে মেরে বলল, নেমো খারামি করলে কিন্তু জান খিঁচে নেব। জগা জিভ কেটে বলে, ছি ছি, নেমো খারামি করবে কোন নেমো খারাম? নেমো খারামি ব্যাপারটা আমার আসেই না। দিনু কটমট করে রামপ্রসাদের দিকে চেয়ে বলল, আয় মরকট, ঘাপটি মেরে বসে তো সব শুনলি, এসব কথা আর 5 কান হবে না তো? জি নেহি, 5 কান কিউ, 2 কান ভি হবে না। ভালো কথা, জানাজানি হয়ে গেলে দুটো লাশই পুঁতে ফেলবো। জি হুজুর। কিন্তু শুনেই যখন ফেলেছিস, তখন তুইও কাজে লেগে যা। এইসব কাজে একজনের চেয়ে দুজন থাকা ভালো, টাকাটা বরং ভাগাভাগি করে নিস। রামপ্রসাদ অতি ধূর্ত লোক, চোখ মিটমিট করে বলল, বহুত আচ্ছা মালিক, লেকিন ভাগুক আপনি নিজে করিয়ে দিন, জগা হামাকে থোড়াই ভাগ দিবে। ও, এই জগা, দে ওকে ওই 1000 টাকা থেকে 500 দে, কাজটা আজই সেরে আয়, কাল বাকি টাকার নগদ বাড়ি বয়ে এসে দিয়ে যাব। জগা বেজার মুখে 1000 টাকা থেকে 500 টাকা রামপ্রসাদের হাতে দিয়ে বলল, জি আজ্ঞে, তাহলে চললুম। কাজ যদি ভন্ডুল করে আসিস, তাহলে কি হবে বুঝতেই তো পারছিস। আগে সে আর বলতে। দিনু চলে যাওয়ার পর জগা আর রামপ্রসাদ দুজনে পরামর্শে বসলো। জগা বলল, রামপ্রসাদ দাদা, দিনু গুন্ডা কি আমাকে ফাঁসাতে চাইছে? ছোটখাটো চুরি চামারি করি বটে, কিন্তু খুন জখম এসব তো কখনো করিনি, তবু আমাকেই এত বড় কাজটা কেন দিল বলো তো? রামপ্রসাদ একটা হাই তুলে বলে, তোর নসিব খারাপ আছে রে জাগুয়া, খুন করলে 20,000 রুপিয়া তোকে থোড়াই দিবে দিনু গুন্ডা। তোকে তো 7 পয়সার হাটের গাঁওয়াররা পিটতে পিটতে মেরে দিবে। পুলিশ ভি আছে, ফাঁসি ভি হতে পারে। তাহলে চলো, পাগলু দাদার কাছে যাই। পাগলু কন আছে রে? আমার মতোই একজন চোর, তবে বেশ বুদ্ধি রাখে। বুদ্ধির দরকার হলে তোকে আমি বুদ্ধি দিব। পাগলু আলাগ সে বুদ্ধি নিবি কেন? পাগলু দাদার বুদ্ধি তোমার চেয়েও ঢের বেশি। আমরা খুব বন্ধুও বটে। পাগলু দাদাই আমাকে প্রথম বুঝিয়েছিল খুন খারাপির কাজ না করতে। তখন শুনিনি টাকার লোভটা খুব বেশি হয়েছিল। পাগলু দাদার কাছে যাওয়ার আরো একটা কারণ আছে। কোন কারণ আছে? পাগলু দাদা আর আমি একটা ধাঁধা মেলাতে পারছিলাম না, সেটা এবার মিলে গেছে। কথাটা পাগলু দাদাকে বলতে হবে। রামপ্রসাদ আর দ্বিরুক্তি করলো না, উঠে পড়লো, বলল, শুন যোগুয়া, রাতের বেলা কুছ আচ্ছা খানা পিনা করতে হবে। খাওয়ার কথা এখন রাখো তো, আমার বলে বুক হিম হয়ে যাচ্ছে। উনি খাওয়ার গপ্প ফেঁদে বসলেন। চলো তো জরুরি কাজটা আগে সারি। দুজনে বেরিয়ে পড়ল। সন্ধ্যের মুখে গায়ের অন্য প্রান্তে পাগলুর বাড়িতে হাজির হলো দুজন। পাগলু বাড়িতেই ছিল। তাকে আড়ালে ডেকে সংক্ষেপে ঘটনাটা ভেঙে জগা বলল, সেই 7 পয়সার হাট আর 7 কড়ির সন্ধান পাওয়া গেছে পাগলুদা, এবার আমরা বড় লোক। কোথায় পেলি? দিনু গুন্ডার মামা বাড়ি হলো গে গগন চাঁদের হাট, আগে ওটারই নাম ছিল 7 পয়সার হাট। বলিস কি? হ্যাঁ, আর দিনুর 97 বছর বয়সী মামাই হলো 7 কড়ি। বটে, এ তো সাংঘাতিক খবর। তাই বলছি তুমিও আমাদের সঙ্গে চলো, তিনজনে মিলে কিছু একটা করা যাবে। পাগলু একটু ভেবে বলে, 7 পয়সার হাট আর 7 কড়িকে তো পাওয়া গেল, কিন্তু সেই কাঠের বাক্স কোথায়? সেটা না হলে তো আর 7 কড়ি আমাদের পুঁছবেও না। পাগলু দাদা, আমি বলি কি, 7টা পয়সা আর 7টা কড়ি জোগাড় করা তো কোনো সমস্যা নয়। আর রায় দিঘির গজানন মিস্ত্রির দোকান থেকে একটা কাঠের বাক্স কিনে নিলেই হবে। হবে বলছিস? না হবে কেন? ওই পয়সাগুলোয় যে সন দেওয়া আছে, তা না মিললে? তাও তো বটে,
এরকম একটা কথা যেন শীতলা লক্ষ্মীও বলছিল। তবে কি আশা ছেড়ে দেব? তা নয়, তবে সংকটকালে মাথা ঠান্ডা রাখতে হয়। আমরা হলুম চোর, সব গেরস্তরই ঘরের খবর জানি। আবার চোরদের গতিবিধিও নখদর্পণে। বাক্সটা প্রথমে সরলা বুড়ির বাড়ি থেকে আমি সরাই। তুমি বলছো কি? ওরে সে এক বৃত্তান্ত। সুলো পানি যখন হাওয়া হলো, তার আগের দিন সুজনবাবু আমাকে বাক্সটা সরানোর জন্য কিছু বকশিস দেন। কই এসব তো বলনি আমাকে। গুচ্ছ কথা তো, তাই বলিনি, বলা বারণ ছিল। তারপর সুলো পানি হাওয়া হওয়ার পর যখন তার বাড়িতে লোকের গাদি লেগে গেল, তখন আমি ঘরে ঢুকে ঘাপটি মেরে চালের ডোলের মধ্যে সেঁধিয়েছিলাম। লোকজন বেরিয়ে গেলে বাক্সটা হাতিয়ে নিয়ে সুজন বাবুকে দিই। তখন কি বুঝেছিলাম ওই বাক্সের এই কদর হবে? তা সুজন বাবুর কাছ থেকে বাক্সটা ফের হাতিয়ে নিলেই তো হয়। পাগলু দুঃখিত চিত্তে মাথা নেড়ে বলে, তবে আর সমস্যা হবে কেন? বাক্সটা তার কাছ থেকে চুরি গেছে। তাহলে? সেই তো ভাবছি, বাক্সটা নিল কে? বেশি ভাববার যে সময় নেই পাগলু দাদা। অনেকখানি রাস্তা। রাত ৮টা নাগাদ না বেরোলে যে সকালবেলা পৌঁছানো যাবে না। পৌঁছে করবিটা কি? দিনু গুন্ডার মামাকে খুন করবি নাকি? না করলে যে সেই আমাকে খুন করবে। ওরে দাঁড়া, দিনুর ভয়ে অমন সিটিয়ে থাকিস না। বরং চল সুজন বাবুর কাছে যাই। গিয়ে তিনি লেখাপড়া জানা বিচক্ষণ মানুষ, সাহসীও বটে, আমাকে খুবই স্নেহ করেন। যা হোক, একটা বুদ্ধি তার কাছ থেকে পাওয়া যাবে। শেষমেশ তিনি আবার আমাদের কাঁচকলা দেখাবেন না তো? না না, সে ভয় নেই। আর তার সঙ্গে আমার কথা হয়েছে, গুপ্তধন উদ্ধার হলে আধা আধি বকরা। তাহলে চলো, চল। সব শুনে সুজনবাবু একটু উত্তেজিত হয়ে বললেন, 7 পয়সার হাট? গগনচাঁদের হাটই 7 পয়সার হাট? খবর ঠিক তো? পাগলু বলল, যে আজ্ঞে, দিনু গুন্ডা এদের দুজনকে বলেছে। তার কথায় বিশ্বাস কি? আগে সেটা যে দিনুর মামার বাড়ি। দিনুর মামাই হলো সাতকড়ি। বটে? যে আজ্ঞে, তার ৯৭ বছর বয়স। তাহলে তো সবই মিলে গেছে দেখছি। আগে এখন বাক্সটা নিয়েই সমস্যা। হুম। সুজন বাবু একটু ভাবিত হলেন। ঘরের মধ্যেই কিছুক্ষণ পায়চারি করে হঠাৎ দাঁড়িয়ে পড়ে বললেন, বাক্সটা যারা চুরি করেছে তারা যদি 7 পয়সার হাট আর সাতকড়ির সন্ধান পেয়ে যায়, তাহলেই হয়ে গেল। জগা হঠাৎ বলল, অভয়দান তো একটা কথা জিজ্ঞেস করব। কি কথা? বাক্সটা আসলে কার? জানি না, অনেকবার হাত বদল হয়ে আমার হাতে এসেছিল। জগা একটু গম্ভীর হয়ে বলল, আগে সঠিক ওয়ারিশটা কে সেটা জানা দরকার। কেন বলো তো? জগা বলল, আগে আমরা তো দাগি চোর, আপনারা তো নন। বাক্সটা নিয়ে ভদ্রলোকেরা যা করছেন তাতে বড় ঘেন্না ধরে গেল মশাই। চোরে আর ভদ্রলোকে তফাৎ রইল না দেখছি। সুজন বাবু একটু একথা শুনে হাসলেন। তারপর ঠান্ডা গলাতেই বললেন, কথাটা একেবারে খারাপ বলনি। বাক্সটা কার তা আমাদের ভেবে দেখা উচিত ছিল। যতদূর শুনেছি, বাক্সটা বারবার এর ওর কাছ থেকে চুরি হয়েছে বা চুরি করানো হয়েছে। ওয়ারিশও এখন খুঁজে পাওয়া যাবে কি না তা বলা কঠিন। জগা অভিমানী গলায় বলে, খুঁজলে তো পাবেন, কেউ তো ভালো করে খোঁজই করলো না। সুজনবাবু একটু থমকে গেলেও ভালো মানুষের মতো বললেন, কিন্তু এখন সেসব ভেবে লাভ নেই। এখন কাজ হলো রহস্যটা ভেদ করা, এবং তা থেকে যদি কিছু টাকা কড়ি পাওয়া যায় তবে তা সৎ কাজে লাগানো। জগা ফস করে বলে উঠল, সৎ কাজটা কিরকম? সুজনবাবু এবারও একটু থতমত খেয়ে বললেন, আমার একটা পরিকল্পনা হলো একটা ভালো গবেষণাগার তৈরি করা। তা গাঁয়ের লোকের কি উপকার হবে সুজনবাবু? গবেষণায় সকলেরই উপকার। আমরা গরিব চোর ছাঁচোর মানুষ, আমাদের কাছে পেটের চিন্তার থেকে বড় চিন্তা আর নেই। গবেষণা টবেষণা আমরা বুঝি না। আমাদের অর্ধেক হিস্সা দেবেন বলেছেন তো? হ্যাঁ বলেছি। এখন বলুন তো বাবু,
আমরা এই তিনজনে যদি টাকা পয়সা বা গুপ্তধন উদ্ধার করি, তাহলে আপনাকে অর্ধেক পকড়া দেব কেন? আপনি কিসের হিস্সাদার? সুজনবাবু এবার চটলেন। ফর্সা মুখখানা লাল টকটকে হয়ে গেল। প্রায় কাঁপতে কাঁপতে বললেন, তোমার এত বড় সাহস! জগা হাত জোড় করে বলল, কিছু মনে করবেন না, এই পাগলু দাদাই আমাদের আপনার কাছে নিয়ে এসেছে, আপনি ভালো পরামর্শ দেবেন বলে। তা পরামর্শ আর কি দিলেন? শুনছি তো কেবল বখরার কথা আর গবেষণাগার না কি যেন। বলি কাজটা কি করে উদ্ধার হবে তার কথা কিছু বলবেন? চারটি খেয়ে আমাদের তো রওনা হতে হবে। রাত হতে চললো, হাতে বিশেষ সময়ও নেই। সুজনবাবু রাগে আর উত্তেজনায় প্রথমটা কথাই বলতে পারলেন না কিছুক্ষণ। তারপর নিজেকে অতি কষ্টে সামলে নিয়ে পাগলুর দিকে চেয়ে বললেন, যদি আমাকে ডিঙিয়ে তোমরা সম্পদ উদ্ধার করে গাপ করো, তাহলে তার পরিণতি ভালো হবে না। পাগলু কিছু বলবার আগেই জগা বলল, কেন বাবু, আপনি কি আমাদের মারবেন নাকি? এতক্ষণ রামপ্রসাদ কথা টথা কিছু বলছিল না। এবার হঠাৎ বলে উঠল, आप भी चोर আছেন, हम लोग भी चोर আছে, গুসা করে কি হবে? মগজ মে কোই মতলব আসলে বলিয়ে ফেলুন। আপনার ভি দু চার পয়সা হবে, আমার ভি দু চার পয়সা হবে। সুজন বাবুকে খুবই চঞ্চল আর অস্থির দেখাচ্ছিল। তিনি ফের কিছুক্ষণ পায়চারি করে বললেন, তোমরা এখন যাও, আমার ভাবতে কিছুক্ষণ সময় লাগবে, 1 ঘন্টা বাদে এসো। তিনজন নিঃশব্দে উঠে বেরিয়ে গেল। সুজনবাবুর বাড়ি থেকে বেরিয়ে তিন জোর অন্ধকারে কিছু দূর হেঁটে এসে একটা গাছতলায় দাঁড়ালো। জগা বলল, পাগলু দাদা, সুজনবাবুর সঙ্গে তোমার সম্পর্কটা কি একটু বলবে? পাগলু হেসে বলল, ওরে উনি যে আমার মাস্তুতো ভাই। মাস্তুতো ভাই? চোরে চোরে তো তাই সম্পর্ক। ও তাই বলো, লোকটা কিন্তু সুবিধের নয়। তার বলতে, লোক ভালো হলে আমাদের সঙ্গে গুজগুজ ফুসফুস করে। তা লোকটা কি চায়? মুফাতে রোজগার করতে চায়। ভেবেছিলাম লোকটা কিছু কাজের কথা বলতে পারবে। হঠাৎ জগা বলল, ওই দেখো, সুজনবাবু কোথায় যাচ্ছে? বাস্তবিকই দেখা গেল সুজনবাবুর বাড়ির দিক থেকে একটা মোটর বাইক বেরিয়ে ঝড়ের বেগে কোথায় যেন চলে গেল। কোথায় যাচ্ছে বলো তো পাগলু দাদা? কি করে বলবো, তবে নিতাই পালের সঙ্গে সুজনবাবুর দোস্তি আছে। তাহলে এখানেই চেপে বসে থাকি, এসো। সুজনবাবু তো 1 ঘন্টা সময় দিয়েছে। অগত্যা তাই। তারা বসে বসে নানা কথা কইতে লাগলো। 8 ঘন্টা বাদে দেখা গেল মোটর বাইকটা ঝড়ের বেগে ফিরে আসছে। সামনে সুজনবাবু, পেছনের কেরিয়ারে আর একটা লোক, বোধহয় নিতাই পালকে নিয়ে এলো। চলো যাই পাগলু দাদা, দেখি লোকটা কি বলে। চল। দরজায় ধাক্কা দেওয়ার বেশ কিছুক্ষণ বাদে দরজা খুললেন সুজনবাবু। গম্ভীর মুখে বললেন, এখনো 1 ঘন্টা হয়নি, আরো 15 মিনিট বাকি আছে। জগা এক গাল হেসে বলল, আগে আমাদের হাতে তো ঘড়ি নেই, তাছাড়া খিদেও পেয়েছে মশাই। সুজনবাবু খুব কড়া চোখে তার দিকে চেয়ে থেকে বললেন, ঠিক আছে, ভেতরে এসো। জগা ভেতরে ঢুকে বলল, তা মশাই, আপনার মাথায় কোনো মতলব এলো, নাকি ঝুটমুট আমাদের হয়রান করছেন? সুজনবাবু গিয়ে চেয়ারে বসে বললেন, আমি চা খাচ্ছিলাম, ইচ্ছে করলে তোমরাও খেতে পারো, চা খুব স্টিমুল্যান্ট। কি আন্ট বললেন? বলকারক জিনিস। শুধু চা? দূর মশাই, আমাদের যে খিদে পেয়েছে। ও হ্যাঁ, সন্দেশ খাবে? খুব খাবো মশাই, আমাদের আবার জিজ্ঞেস করতে আছে, দিলেই খাই। সুজনবাবু একটা সন্দেশের বাক্স ভেতরে ঘর থেকে নিয়ে এলেন, বললেন, খাও, অনেক আছে। তিনজনেই টপা টপ করে কয়েকটা খেয়ে নিল। আরো খাবো মশাই? খাও খাও, কোনো বাধা নেই। বাক্স একটু বাদেই ফাঁকা হয়ে গেল। সুজনবাবু বললেন, ওই কুঁজোয় জল আর পাশে গেলাস আছে, জলও খেতে পারো। তিনজনেই উঠে গিয়ে জল খেয়ে এলো। জগা পেটে হাত বুলিয়ে বলল, আহা, ভুঁড়ি ঠান্ডা না থাকলে মাথাটাও ঠান্ডা থাকে নাকি না? আহা, এখন বড় আনন্দ হচ্ছে। হচ্ছে? বেশ বেশ। তা কি ভাবলেন বলুন তো? নাকি বুদ্ধি দেওয়ার জন্য নিতাই পালকে আনতে হলো? নিতাই পাল? সে কেন আসবে?
এসেছে মশাই, নিজের চোখে দেখেছি। সুজনবাবু একটু হেসে বললেন, তোমার চোখ দেখছি বেশ শার্প। হাই তুলে জগা বলল, জি আজ্ঞে, চোরের চোখ বলে কথা। চোরের চোখ বলে কথা। আরো দুজনও হাই তুলল। বড্ড ঘুম পাচ্ছে তিনজনের। জগা বলল, মশাই, সন্দেশে কি সিদ্ধি টিদ্ধি কিছু মেশানো ছিল? কেন বলো তো? এত ঘুম পাচ্ছে কেন? ঘুম পেলে ঘুমো। সুজনবাবু একটু হাসলেন। তিনজনের ঘুমন্ত মাথা পর্যায়ক্রমে ঠাঁই ঠাঁই করে টেবিলের ওপর পড়ল। শুনছিলেন শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ি সিরিজ থেকে নেওয়া গল্প হরিপুরের হরেক কাণ্ড। আজ ছিল চতুর্থ পর্ব। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি পঞ্চম পর্ব নিয়ে।